কাল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখ পরীক্ষার্থী। মানতে হবে স্বাস্থ্যবিধি। পলিথিন প্লাস্টিক বিশ্বকে ধ্বংস করছে। পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের দাবি। মেহেরপুর মোটর সাইকেলের সংঘর্ষে ঝরল 2 প্রাণ। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে 2 ভাইয়ের মৃত্যু। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজশাহী মেডিকেলে একজনের মৃত্যু। আতঙ্ক বাড়াচ্ছে সিজনাল ফ্লু। মৌলভীবাজারে অস্থিতিশীল চালের বাজার। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। ভোগান্তি নিম্ন আয়ের মানুষ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির নেতৃত্ব দেয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিএমপির জনসংযোগ বিভাগ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতারের 3 দিনের মাথায় গ্রেফতার হলেন হাবিবুল আউয়াল। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকার শেরেবাংলা নগর থানায় করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জনের নাম রয়েছে। সাবেক সিএসি হাবিবুল আউয়ালকে গ্রেফতার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কোন মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নিয়েছেন যে শেরেবাংলা নগর থানায় যে মামলাটি হয়েছিল গত 22 তারিখে, সেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যেটি বলা হয়েছে যে আসলে মামলা হওয়ার পরপরই তিনি কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি তার বাসা থেকে মগবাজারের একটি বাসায় তিনি আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই কিন্তু ডিবি তথ্যপত্র এবং তাদের যে গোয়েন্দা তৎপরতা সেটি চালিয়ে কিন্তু তার অবস্থান শনাক্ত করেছেন এবং তারপর তাকে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া শেষে হয়তো আগামীকালকে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে ডিবি প্রধান যেটি বলার চেষ্টা করেছিলেন যে আসলে এই যে যারা 24-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু অন্যতম যে কুশীলব কিন্তু তারা রয়েছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যে বাকি যে মামলায় 24 জন আসামি করা হয়েছিল সেই 24 জন আসামির মধ্যে কিন্তু জানেন যে ইতিমধ্যে সাবেক আরেক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে আসামিরা রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য তাদের যে প্রক্রিয়া এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারা বলছেন যে আসলে এই মামলায় যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আছেন তাদের অবস্থান শনাক্ত করার জন্য ডিবি কাজ করছেন এবং তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনের তারা আওতায় নিয়ে আসবেন সেটি কিন্তু বলার চেষ্টা করেছেন। তবে হাবিবুল আউয়াল আসলে দেশ করতে চেয়েছিলেন কিনা, অর্থাৎ দেশ থেকে পালাতে চেয়েছিলেন কিনা, এই বিষয়টি কিন্তু তারা এখনো নিশ্চিত হতে পারেনি। তারা বলছেন যে আসলে হয়তো তিনি মামলার পরপরই যাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে না পারে সেজন্য কিন্তু তিনি আত্মগোপনে চলে এসেছেন। তবে কার বাসায় ছিলেন বিষয়গুলো নিয়ে আসলে এখনো ধোঁয়াশা রয়েছেন। তিনি এই যে অর্থাৎ কার বাসায় ছিলেন সেই বিষয়গুলো কিন্তু এখন স্পষ্ট করতে পারেনি। তবে যেটি জানেন যে আগেও পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল অভিযান চালিয়েছিলেন, তাদের যে তথ্যপত্র ছিল সেটি ভুল ছিল, যে কারণে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। গতকালকে থেকেই তারা কিন্তু তার অবস্থান শনাক্ত করতে পেরেছেন এবং সেই হিসেবেই কিন্তু আজকে দুপুরে অভিযান চালিয়ে তাকে এই মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। এবার পরীক্ষায় বসছে 12,51,111 জন পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা আর নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
এইবার এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে অংশ নিচ্ছেন ৭৮,৯৯৪ জন। ১০৬টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত যে নিয়মকানুনগুলো দিচ্ছে সবগুলোই মানার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ সবগুলো মেনে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করাবো ছাত্রদেরকে। বরিশালে ৬১,০০০ শিক্ষার্থী ১৪৪টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। প্রশ্ন পৌঁছে গেছে উপজেলাগুলোতে। নকল রোধে কঠোর নির্দেশনা দিয়েছে বোর্ড। নকলমুক্ত পরিবেশে আমরা এটাকে সম্পন্ন করতে পারবো বা এখানে কোনো কেউ যদি কর্তব্য অবহেলা করে তার মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে ২৮টি কলেজ ও ৬টি মাদ্রাসায় হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতে সন্তুষ্ট অভিভাবকরা। এই সময়টাতে একটু বাসায় বসে পড়াশোনা যা করেছে সেটা একটু রিভাইজ দেওয়া। দিনাজপুর বোর্ডে ১,০৭,০০০ শিক্ষার্থী ২১৩টি কেন্দ্রে অংশ নেবেন। থাকছে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি। আমাদের তরফ থেকে যা কিছু করা দরকার, যতটুকু করা সম্ভব তা আমরা করেছি। রাজশাহী বিভাগের জয়পুরহাটে ২৫টি কেন্দ্রে বসবে ৯,৩৩০ জন শিক্ষার্থী। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 5টি ভিজিলেন্স টিম করবে নজরদারি। সবাই যেন ভালোভাবে পরীক্ষা নিতে পারে এরকম আশায় আমি ব্যক্ত করতেছি। যশোরে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,১৬,৩১৭ জন শিক্ষার্থী। তবে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি, আমরা নোটিশ দিয়ে দিয়েছি কেন্দ্রগুলোতে। সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৩,০০০। এবছর বসছে ৫৯,৬৮৩ জন। প্রশাসন থেকে বোর্ড সব মহলের প্রস্তুতিতে আশাবাদী অভিভাবক ও পরীক্ষার্থীরা। সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন হলে ভবিষ্যতের জন্য এটি হবে এক বড় নির্দেশনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এইচএসসি পরীক্ষার সুষ্ঠুভাবে অনুষ্ঠানে কি কি প্রস্তুতি নিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি জানেন যে আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। সারা বাংলাদেশের মতো দিনাজপুরের শিক্ষা বোর্ডের অধীনে ৬৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আর দিনাজপুর রংপুর বিভাগের যে 8টি জেলার ৬৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১,০৭,৭৬৮টি শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করছেন এবং ২১৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু ব্যাপক পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন শিক্ষা বোর্ড। এবং আপনারা জানেন যে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং দিনাজপুরে 11 জনকে পরীক্ষা করে 2 জনকেই কিন্তু করোনা আক্রান্ত পাওয়া গেছে। সে কারণে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু বাড়তি নজর দিয়েছে করোনার কারণে। সে কারণে শিক্ষার্থী যারা এখানে প্রবেশ করবেন, যারা পরীক্ষার্থী প্রবেশ করবেন, তারা যেন মাস্ক পরে প্রবেশ করেন কেন্দ্রে, সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করবেন তারা। এবং পাশাপাশি তাদেরকে একটু দূরত্বের মধ্যে রেখেই কিন্তু বসার ব্যবস্থা করেছে। সিট প্ল্যানটা করা আছে। সিট প্ল্যান্টে ঠিক 2 প্রান্তে একটু গ্যাপ রেখে কিন্তু যাতে করে শিক্ষার্থীরা বসতে পারে, এসে বসে তারা যেন তাদের পরীক্ষা দেয়, সেটা কিন্তু করার মানে নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ড সেই কাজটা। এবং করোনার পাশাপাশি এখানে যে নকল প্রতিরোধে ব্যাপক প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন, প্রশাসনিকভাবে তৎপরতা বৃদ্ধি করেছেন এবং শিক্ষকরাও তৎপর আছেন। এবং পাশাপাশি আপনার যাতে করে কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সেই জায়গাগুলো কিন্তু গোয়েন্দা তৎপরতার মধ্যে দেখাচ্ছে। তো সব মিলে একটা মানে যাতে নিরাপত্তার মধ্য দিয়ে সকল প্রকার ব্যবস্থাপনা রেখেই কিন্তু আগামীকাল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে শিক্ষা বোর্ডের অধীনস্থ কর্মকর্তারা। তো এই ছিল দিনাজপুর থেকে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। জলবায়ু সংকট থেকে বিশ্বকে রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে সামাজিক বনায়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। ও পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।
এমন প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের পরিবেশ সহ স্বাগত বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ প্রশাসনে গতি আনা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। আর পরিবেশ ধ্বংসের কারণে বিশ্বের সংকট বাড়ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্তিত্ব রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। আর প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবহার বিশ্বে 3 ধরনের সংকট বাড়িয়ে দিয়েছে। এ সময় সামাজিক বনায়নে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2024 তুলে দেওয়া হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। জামায়াত স্থানীয় নির্বাচন আগে চায় এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগে পরে কোনো কথা নেই, সবার আগে জাতীয় নির্বাচন বাঞ্ছনীয়। আর শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কখনো মব সন্ত্রাসকে সমর্থন দেয়নি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেপ্তারের দাবিতে যুব সমাবেশের আয়োজন করা হয়। এই মব সন্ত্রাসের নামটি গত 17 বছরে ছিল না, যখন জয়নুল আবদিন ফারুককে রাস্তায় পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে মবের রানী অভিহিত করে বলেন, বিএনপি কখনো মব সন্ত্রাসের পক্ষে নয়। যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিডিআর হত্যা ঘটিয়েছিল আওয়ামী লীগ তাদের নিজেদের আর প্রভুদের স্বার্থ রক্ষায়। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল। এ সময় জামাত স্থানীয় নির্বাচন আগে চায় এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মতামত জানতে চাইলে তিনি বলেন, আগে জাতীয় নির্বাচন হতে হবে। এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট। এটা আগে পরের বিষয় না, মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। আর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে যারা মব জাস্টিসের মাধ্যমে মানুষ হত্যা করেছে, তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। জোর করে ক্ষমতায় থাকবে বলে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মেহেরপুর ও নীলফামারীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। বুধবার সকাল 11টার দিকে মেহেরপুরের বন বিভাগের সামনে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মেহেরপুর গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী AKM মাহফুজুর রহমান এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র
আকমল হোসেন। এদিকে সকাল 6:30টার দিকে নীলফামারীর পলাশবাড়িতে অরক্ষিত রেল ক্রসিংয়ে কাটা পড়ে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজকে রেল এবং মোটরসাইকেল সংঘর্ষে 2 জন মোটরসাইকেল আরোহী ট্রেনের ধাক্কায় সঙ্গে ডেড হয়ে যায়। অরক্ষিত রেল ক্রসিং এর কারণে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনারা জানেন আজকে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত একটা রক্ষিত রেল ক্রসিং এর ব্যবস্থা করে দিবে সরকার। মাগুরায় রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার টিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায় রাইস কুকারের ভাত রান্না করার সময় তারা বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান দুজনের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। ভাত রান্না করতেছে, মেয়ের মা এবং মেয়ে দুজনই কারেন্টটা শর্ট করে মারা গেছে। আমরা এই ঘটনা পরে জানতে পারি। কারেন্ট ওই ভাত খুলতে যাই বোধহয় কারেন্ট খুলিনি, ওই অবস্থায় ধরে চামচ মামচ নিয়ে পড়ে রয়েছে। ওই সেই সময় আমরা দৌড়ে নিয়ে চলে আসি। মা ও মেয়ে দুজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমাদের ইমার্জেন্সিতে আসেন এবং আমরা তাকে এখানে পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখতে পাই তারা আগে মৃত ছিল। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি 46-47 সীমান্তের মধ্যবর্তী মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ওমর মিয়া নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে রাম উপজেলার মৌলভীর কাটরা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায় ওমর চোরা কারবারের সঙ্গে জড়িত। সে মিয়ানমার অভ্যন্তরে বার্মিজ গরু ও মাদক নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণের শিকার হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কবির হোসেন নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার ভোর 3টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার দুপুরে রামেক হাসপাতালে মুখপাত্র শঙ্করকে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ 5 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী এবং 1 জন শিশু আছে। এছাড়া আইসিইউতে আছেন 1 জন। তারা সবাই চাপাই নবাবগঞ্জ সদরের বাসিন্দা। এদিকে ভোলা সহ বিভিন্ন জেলায় বাড়ছে সিজনাল ফ্লু। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গু ও সিজনাল ফ্লু নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় কি ধরনের রোগীর সংখ্যা বেশি, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। ন্যান্সি, আজকে এই 250 শয্যার জেনারেল হাসপাতালে আমরা দেখছি যে 294 জন কিন্তু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রয়েছে, ডেঙ্গু আক্রান্ত রয়েছে এবং আপনার একই সাথে ডায়রিয়া আক্রান্ত রোগীও কিন্তু রয়েছে, যাদের মধ্যে কিন্তু নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই অনেকটা বেশি। কারণ যেহেতু শয্যা সংকট রয়েছে, এ কারণে কিন্তু বলা যায় যে বেশিরভাগ রোগীদেরকে কিন্তু ফ্লোরে অর্থাৎ মেঝেতে তাদের কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। একই সাথে কিন্তু সমগ্র জেলায় কিন্তু এখন পর্যন্ত 89 জনের মতো রয়েছে ডায়রিয়া আক্রান্ত রোগী, এমনটি আমরা জেনেছি। এবং এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কিন্তু হয়েছে 59 জন, যাদের মধ্যে বেশিরভাগ সুস্থ হয়েছেন, তবে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন 3 জন, এমনটি আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জেনেছি। তবে সবচেয়ে যে রোগীর চাপ বেশি সেটি হচ্ছে শিশুদের নিউমোনিয়া। কারণ গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার তারতম্য, বিশেষ করে ভারী বর্ষণ এবং একই সাথে তীব্র তাপদাহ, এ কারণে এটি আসলে শিশুদের শরীরে সহনীয় পর্যায়ে না থাকার কারণে কিন্তু তারাই বেশি আক্রান্ত হচ্ছে এবং যেই চাপটি পড়ছে হাসপাতালগুলোতে। যদিও চিকিৎসকরা বলছিলেন যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারে তারা কার্যক্রম তাদের চলছে এবং প্রয়োজনীয় ওষুধ হতে শুরু করে নেবুলাইজার সকল কিছুই মজুত রয়েছে এবং সেগুলো সরবরাহ করা হচ্ছে, এমনকি আমরা
জেনেছি। একই সাথে যদি করোনার বিষয়ে জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 60টির মতো নমুনা সংগ্রহ হয়েছে। যারা করোনা লক্ষণ নিয়ে আসছেন তাদের কিন্তু নিশ্চিত হওয়ার জন্য তাদের পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু কারো শরীরে কিন্তু করোনার শনাক্ত হয়নি এমনটি আমরা জেনেছি। তবে একই সাথে তাদেরও কিন্তু যে পরীক্ষা দরকার সেগুলো কিন্তু করা হচ্ছে এমনটি আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জেনেছি। এবং একই সাথে ডেঙ্গু এবং করোনার জন্য কিন্তু হাসপাতালগুলোতে আলাদা যে ইউনিট সেগুলো কিন্তু খোলা হয়েছে এবং সেখানে রোগীদের সেবা দেওয়ার জন্য ডাক্তারদেরকেও প্রস্তুত রাখা হয়েছে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে আজকে যে হাসপাতালে যে সার্বিক পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভোলা থেকে ছোটন সাহা। গত 24 ঘন্টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে অ্যান্টিজেন টেস্টে 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় 11 জনের দেহে পরীক্ষা করে 2 জনের করোনা শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 2 জনই সদরের বাসিন্দা। তাদের চিকিৎসা দিয়ে নিজ আবাসস্থলে আইসোলেশনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার আসিফ ফেরদৌস জানান, করোনা সংক্রান্ত নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যেই জরুরি সভা করা হয়েছে। হাসপাতালগুলোতে করোনা কিট সরবরাহ রয়েছে, প্রস্তুত রাখা আছে আইসোলেশন বেডও। আমরা 22টি টেস্ট করেছি, তার মধ্যে 3টি পজিটিভ পাওয়া গেছে। আর আরটিপিসিআর আমাদের আজকে থেকেই চালু হয়ে যাবে। প্রতিদিনের ন্যায় রোগী বাড়তেইছে। প্রথমে 1টা 2টা করছি, এখন গতকালকে 12টা করছি, আজকে এখন পর্যন্ত 3টা আসছে। চট্টগ্রামের বোয়ালখালীতে মৃত্যুর 10 মাস 20 দিনের মাথায় বুধবার সকালে ছাত্র জনতার জুলাই আন্দোলনে শহীদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমরের মরদেহ সুরতহাল এবং ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার কানিজ ফাতেমা জানিয়েছেন, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর মামলার তদন্তকারী কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। এরপর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকার উত্তরা পশ্চিম থানার ওমর বিন নুরুল আফসারের হত্যাকাণ্ডের বিষয়ে মামলা হলে আদালত মরদেহ সুরতহাল এবং ময়না তদন্তের আদেশ দেন। ওমরের মরদেহ 2024 সালের 5 আগস্ট উপজেলার আকুবদন্ডি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বড় মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্যান্য বছরের তুলনায় মৌলভীবাজারে এবছর ভালো ফলনও হয়েছে। তারপরও চালের বাজার অস্থির। এমন পরিস্থিতিতে চালের দাম বাড়তির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সালে এলাহি কুটির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। মৌলভীবাজারে বড় মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকা, কাজললতা 65 থেকে 68 টাকায়, আর 28 চাল 55 থেকে 56 টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠছে। চাউলের তো প্রতি কেজিতে 4-5 টাকা বাড়ি গেছে। আমরা বিজয় করি মনে করো কোনো কিছু করার মতন ক্ষমতা নেই। আমরা বড় হিমটিম খাইতে আছি। এখন পেডেলের রিক্সা দৌড়াইয়া 300, 350, 400 রুজি করি। বাসা বানা দিয়া খানা খরচ হইয়া কোনো কিছু থাকে না। বিরাট একটা সংগঠন আছে। আর দাম বাড়তির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সব মিলারদের কারসাজি। সিজনের সময় দানার দাম কমা ছিল, লাগে চাউলের দামও কমা ছিল। ঈদের বাদ থেকে চাউলের বস্তাতে 100 বাড়ি। দামটা বাড়ার কোনো রিজন আমরা পাইলাম না। আর মালটা চাহিদা দেখা যায় বেশি, দানের দামটাও বেশি। তারা হয়তো দানের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাউলের দামটা বাড়ছে। ব্যবসা তো আসলে সঠিকভাবে করতাম পারতাম না, হুট করে একটা দামটা বাড়ে, কিন্তু এই সিজনে এটা দাম বাড়ার কোনো প্রশ্ন নেই। এটা তো এখন বাড়ার একমাত্র কারণ মিলর সিন্ডিকেটের কারণে বাড়ছে, আর তো বাড়ার কথা না এখন। এই অবস্থায় বাজার মনিটরিং ও মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।
মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাড়িখালী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে কমিরুল মোল্লা নামের এক যুবককে জীবিত কবর দিয়ে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করেছেন ভুক্তভোগীর ভাই। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন কমিরুলের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পঙ্কজ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। এ যেন বাংলা সিনেমার বাস্তব সংস্করণ। গলায় ফাঁস দিয়ে মৃত মনে করে এক যুবককে মাটি চাপা দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাড়িখালী গ্রামে। পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের আব্দুল্লাহ নামে এক দুর্বৃত্ত ভুক্তভোগী কমিরুলকে কৌশলে একটি বাঁশবাগানে নিয়ে তার সঙ্গীদের সহযোগিতায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে মৃত ভেবে তাকে মাটি চাপা দেয়া হয়। পায়ের একটি অংশ বেরিয়ে থাকতে দেখে একটি শিশু এলাকাবাসীকে খবর দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাটি খুঁড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শব্দ শুনে আমার ছেলে ভিতরে আসে, এসে দেখে যে আব্দুল্লাহ নামের ছেলে এই কমিরুল ছেলেকে আর কি মাটির চাপা দিয়ে পুঁততেছে, মাটি দিয়ে ঢাকতেছে। তখন দেখে আমার ছেলে চিৎকার দিয়ে আমার বড় ভাইকে এই পাশে ডাক দেয় যে কাকা এদিকে আসো, আব্দুল্লাহ নামের ছেলে, এই ছেলেকে একটা বাচ্চা এনে পুঁততেছে। এই ঘটনায় এলাকার মাদক ব্যবসায়ী, সেবনকারী ও কিছু দুর্বৃত্তের হাত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এমনকি প্রধান অভিযুক্ত আব্দুল্লাহর মা নিজে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। আমি চাই ওই ছেলের আমার অন্তরেতে একেবারে নামাই দিছি, আপনারা যেভাবে পারেন সেইভাবে তার এই ঘটনার ভুক্তভোগী ও তার পরিবার আসামিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও কমিরুলের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। পরিকল্পিতভাবে ও গলায় ফাঁস দিয়ে ওর ভাইরা সহ 4-5 জন আমার গলায় ফাঁস দিয়ে নিয়ে আসে, আমার জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান হারার পরে আমার জ্যান্ত ওরা কবর করে জ্যান্ত পুঁতে দেয়। ওর মুখের 6 জন আসামির নাম শুনে আমি মোহাম্মদপুর থানায় একটা মামলা করি। এই মামলার জন্য সুস্থ বিচার পায়, আমি সেই কামনা করি। ভুক্তভোগীর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিরুলের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তাকে যত দ্রুত সম্ভব ঢাকাতে এনে তার যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে স্বীকার করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে, জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এমন নৃশংস ঘটনার উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এমনটি আশা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে, তবুও হয়নি পাকা রাস্তা। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল ব্রিজ থেকে 2 কিলোমিটার রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক নিয়ে ভোগান্তিতে বিভিন্ন উপজেলার বাসিন্দারা। বর্ষা মৌসুমের এই ভোগান্তি থেকে বাঁচতে সড়ক পাকা করার দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রথম দেখাই মনে নাও হতে পারে এটা কোনো রাস্তা। স্বাধীনতার 54 বছর পরও পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী পর্যন্ত সংযোগ সড়কটি এখনও পাকাকরণ হয়নি। ফলে 2 কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকপুরের 3 ইউনিয়নের প্রায় 5000 মানুষকে। চলতি বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। আডু মান্না কাদা হয়, পোলা পাইতে হাঁটতে পারে না, পড়তে যেতে পারে না, পিছলা খেয়ে পড়ে যেতে হয়। রাস্তাটা হইলে কি একটু চলাচল করতে ভালো হইবে বর্ষাকালে। জন্মের পর রাস্তায় একটু মাটি দিয়ে দেখিনি, ইট পাথরের ছোঁয়া তো দূরের কথা। 3 ইউনিয়নের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই সড়কটি। এখনই উন্নয়ন সিজনই রাস্তায় চলাচল করা যায় না, বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা থাকে, পানি থাকে। এখনো তো গাড়ি চালাইয়া শান্তি করন যায় না, আর বর্ষাকালে হইলে তো হাঁটু কাদা হইতে ঢুকাই যায় না, কষ্ট শেষ নেই কোনো।
এই শীঘ্রই সরকারের কাছে দাবি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের চলাফেরা খুবই কষ্টকর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জেলার অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প তৈরি হচ্ছে, যেখানে সদর উপজেলার রাস্তাটির সংস্কার প্রস্তাবনাও যুক্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা অবকাঠামো উন্নয়ন একটা প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্পতে আমরা আউলিয়াপুর ইউনিয়নের সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের রাস্তাটি প্রস্তাবনা প্রেরণ করছি। এটা আগামী জুলাইয়ের পরবর্তীতে এই প্রকল্পটা রান করবে। 3 ইউনিয়নের মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কর্তৃপক্ষ দ্রুত পাকা করে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাড়িখালী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে কমিরুল মোল্লা নামের এক যুবককে জীবিত কবর দিয়ে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করেছেন ভুক্তভোগীর ভাই। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন কমিরুলের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পঙ্কজ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। এ যেন বাংলা সিনেমার বাস্তব সংস্করণ। গলায় ফাঁস দিয়ে মৃত মনে করে এক যুবককে মাটি চাপা দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাড়িখালী গ্রামে। পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের আব্দুল্লাহ নামে এক দুর্বৃত্ত ভুক্তভোগী কমিরুলকে কৌশলে একটি বাঁশবাগানে নিয়ে তার সঙ্গীদের সহযোগিতায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে মৃত ভেবে তাকে মাটি চাপা দেয়া হয়। পায়ের একটি অংশ বেরিয়ে থাকতে দেখে একটি শিশু এলাকাবাসীকে খবর দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাটি খুঁড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শব্দ শুনে আমার ছেলে ভিতরে আসে, এসে দেখে যে আব্দুল্লাহ নামের ছেলে এই কমিরুল ছেলেকে আর কি মাটির চাপা দিয়ে পুঁততিছে, মাটি দিয়ে ঢাকতেছে। তখন দেখে আমার ছেলে চিৎকার দিয়ে আমার বড় ভাইকে এই পাশে ডাক দেয় যে কাকা এদিকে আসো, আব্দুল্লাহ নামের ছেলে এই ছেলেকে একটা বাচ্চা এনে পুঁততিছে। এই ঘটনায় এলাকার মাদক ব্যবসায়ী, সেবনকারী ও কিছু দুর্বৃত্তের হাত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এমনকি প্রধান অভিযুক্ত আব্দুল্লাহর মা নিজে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। আমি চাই ওই ছেলের আমার অন্তরেতে একেবারে নামাই দিছি, আপনারা যেভাবে পারেন সেইভাবে তার কি করে দেন দুনিয়াতে। এই ঘটনার ভুক্তভোগী ও তার পরিবার আসামিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও কমিরুলের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। পরিকল্পিতভাবে ও গলায় ফাঁস দিয়ে ওর ভাইরা সহ 4-5 জন আমার গলায় ফাঁস দিয়ে নিয়ে আসে, আমার জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান হারার পরে আমার জ্যান্ত ওরা কবর করে জ্যান্ত পুঁতে দেয়। ওর মুখের 6 জন আসামির নাম শুনে আমি মোহাম্মদপুর থানায় একটা মামলা করি। এই মামলার জন্য সুস্থ বিচার পাই, আমি সেই কামনা করি। ভুক্তভোগীর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিরুলের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তাকে যত দ্রুত সম্ভব ঢাকাতে এনে তার যত ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে স্বীকার করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে, জড়িত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত। এমন নৃশংস ঘটনার উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এমনটি আশা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে, তবুও হয়নি পাকা রাস্তা। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল ব্রিজ থেকে 2 কিলোমিটার রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক নিয়ে ভোগান্তিতে বিভিন্ন উপজেলার বাসিন্দারা। বর্ষা মৌসুমের এই ভোগান্তি থেকে বাঁচতে সড়ক পাকা করার দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রথম দেখাই মনে নাও হতে পারে এটা কোনো রাস্তা। স্বাধীনতার 54 বছর পরও পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী পর্যন্ত সংযোগ সড়কটি এখনো পাকাকরণ হয়নি।
ফলে 2 কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকপুরের 3 ইউনিয়নের প্রায় 5000 মানুষকে। চলতি বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। আডু মান্না কাদা হয়, পোলা পাইতে হাঁটতে পারে না, পড়তে যেতে পারে না, পিছলা খেয়ে পড়ে যাইতে হয়। রাস্তাটা হইলে কি একটু চলাচল করতে ভালো হইবে বর্ষাকালে। জন্মের পর রাস্তায় একটু মাটিতে দেখিনি, ইট পাথরের ছোঁয়া তো দূরের কথা। 3 ইউনিয়নের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই সড়কটি। এখনই উন্নয়ন সিজনই রাস্তায় চলাচল করা যায় না, বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা থাকে, পানি থাকে। এখনো তো গাড়ি চালাইয়া শান্তি করন যায় না, আর বর্ষাকালে হইলে তো আডু মান কাদা হইতে ঢুকাই যায় না, কষ্ট শেষ নেই কোনো। এই শীঘ্রই সরকারের কাছে দাবি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের চলাফেরা খুবই কষ্টকর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জেলার অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প তৈরি হচ্ছে, যেখানে সদর উপজেলার রাস্তাটির সংস্কার প্রস্তাবনাও যুক্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা অবকাঠামো উন্নয়ন একটা প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্পতে আমরা আউলিয়াপুর ইউনিয়নের, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের রাস্তাটি প্রস্তাবনা প্রেরণ করছি। এটা আগামী জুলাইয়ের পরবর্তীতে এই প্রকল্পটা রান করবে। 3 ইউনিয়নের মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কর্তৃপক্ষ দ্রুত পাকা করে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।